বাসস্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া। এদিকে অন্য কোনো দেশে তারা মিছিল লং মার্চ কেন করে না, বলছেন নজরুল ইসলাম খান। জানাবো আগামী জাতীয় নির্বাচন হবে জাতির জন্য কঠিন নির্বাচন, বলছেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো জ্যেষ্ঠ আইনজীবীদের মিশ্র প্রতিক্রিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাসস্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া। বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের দখল নিয়ে বিএনপি পন্থী দুই শ্রমিক সংগঠনের পাল্টাপাল্টি ধাওয়া এবং লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই দেশীয় অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া দিতে দেখা যায়। কিছু সময় পর অতিরিক্ত সেনা সদস্যরা ঘটনাস্থলে এলে উভয় পক্ষ অবস্থান ছেড়ে চলে যান। ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ, শ্রমিক লীগের নেতাকর্মী ও তাদের সমর্থিত শ্রমিক ইউনিয়নের লোকজন বাসস্ট্যান্ড ছেড়ে যায়। তখন কয়েকদিন বাস চলাচল ও টিকিট কাউন্টারগুলো বন্ধ ছিল। 2-3 দিন পর বিএনপি শ্রমিক দল সমর্থিত একটি পক্ষ বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেয় এবং আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন করে। তবে কদিন না যেতেই শ্রমিক দলের অন্য একটি পক্ষ একই ইউনিয়নের কমিটির দল গঠন করে স্ট্যান্ডের দখল নেওয়ার চেষ্টা করে। এরপর থেকেই বাস স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এই নিয়ে দুই পক্ষ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করা সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ প্রদান করে। দুই পক্ষই নিজেদেরকে শ্রম অধিদপ্তর ও জাতীয় শ্রমিক ফেডারেশনের অনুমোদিত কমিটি দাবি করে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সেলিম ভূঁইয়ার নেতৃত্বে বিএনপির একটি পক্ষ সোমবার বাসস্ট্যান্ডে যাবে বলে আগের দিন ঘোষণা দেয়। এই নিয়ে সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল। বাসস্ট্যান্ডে পুলিশ মোতায়েন করা হয়, টহল চলছিল সেনাবাহিনীরও। এরই মাঝে দুপুর 12:15টার দিকে বাসস্ট্যান্ডে পূর্ব দিকের সড়ক দিয়ে লাঠিসোঁটা, দা, ছুরি, রড সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেলিম ভূঁইয়া গ্রুপের লোকজন স্ট্যান্ডের দিকে আসতে শুরু করে। তখন স্ট্যান্ডের ভেতরে থাকা শ্রমিক দল নেতা শামীম খান ও সাইফুল ইসলামের লোকজনও লাঠিসোঁটা নিয়ে বাধা সৃষ্টির চেষ্টা করে। এ সময় উভয় পক্ষের মাঝে ইটপাটকেল ছোড়া ও ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে স্ট্যান্ডের দখলে থাকা সাইফুল ইসলাম ও শামীম খানের লোকজন পিছু হটে এবং সেলিম ভূঁইয়ার লোকজন স্ট্যান্ডে ঢুকে স্লোগান দিতে শুরু করে। তবে এ সময় সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের নিষ্ক্রিয় দেখা যায় দাবি করে প্রত্যক্ষদর্শীরা বলেন, কিছুক্ষণের মধ্যে সেখানে সেনাবাহিনীর 2টি গাড়ি ও অতিরিক্ত পুলিশ আসে। তখনও সশস্ত্র অবস্থায় মহড়া দিতে দেখা যায় শ্রমিক নেতাদের। পরে অতিরিক্ত সেনা সদস্যরা ঘটনাস্থলে এলে দুই পক্ষই এলাকা ছেড়ে চলে যায়। তখন আশেপাশের অবস্থান নেওয়া উৎসুক লোকেদেরও সরিয়ে দেয় সেনাবাহিনী। এদিকে অন্য কোনো দেশে তারা মিছিল লং মার্চ কেন করে না, বলছে নজরুল ইসলাম খান। শেখ হাসিনার পতনের পর একটি সংগঠনের আন্দোলন ঘিরে ভারতের বিবৃতিকে পক্ষপাতমূলক বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ইসকনের প্রতি ইঙ্গিত করে তিনি প্রশ্ন রাখেন, দুনিয়ার বিভিন্ন দেশে তাদের শাখা আছে, বাংলাদেশ ছাড়া আর কোনো দেশে তারা দাবি নিয়ে মিছিল কিংবা লং মার্চ কেন করে না, এখানে কেন করা হয়? নজরুল ইসলাম খান বলেন, এত বছর ধরে নির্যাতন, নিপীড়ন চলল, তখন সংগঠনটি কোনো প্রতিবাদ করল না। শেখ হাসিনার পতনের পর নতুন সরকার আসার সঙ্গে সঙ্গেই আলোচনা কেন করতে হবে? তিনি বলেন, তারা এদেশের মানুষ হয়ে ভারতের সরকারের কাছে অনুরোধ জানায় বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, অথচ জুলাই আগস্টে হাজারো মানুষকে মেরে ফেলা হয়েছে, তা নিয়ে তাদের কোনো বিবৃতি দেখলাম না। আইনজীবীকে মেরে ফেলা হলো, তা নিয়েও কোনো বিবৃতি নেই। একজনকে গ্রেফতার করলে বিবৃতি দেবেন, আর হাজার হাজার মানুষকে খুন করলে বিবৃতি দেবেন না, এটা পক্ষপাতমূলক। ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই করতে দেশে বিদ্যমান সব রাজনৈতিক সংগঠনের মধ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান নজরুল ইসলাম খান। তিনি বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া ফ্যাসিবাদকে পরাজিত করা সম্ভব নয়। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আমাদের দায়বদ্ধতা রয়েছে। যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন তাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না। আগামী জাতীয় নির্বাচন হবে জাতির জন্য কঠিন নির্বাচন, বলছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের যে কোনো নির্বাচন থেকে আগামী জাতীয় নির্বাচন অনেক কঠিন হতে যাচ্ছে। মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে, আগের থেকে মানুষ অনেক সচেতন হয়েছে। তাই কেউ যদি কোনো ভুল করে থাকেন তাহলে একজন নেতা হিসেবে তাকে সঠিক পথে নিয়ে আসা আপনার দায়িত্ব। সব নেতাদের ভুল শুধরে নিয়ে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, জনগণের সাথে থাকুন, জনগণের সঙ্গে থাকুন। তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ। আমরা ক্ষমতায় যাইনি, যাব কিনা জানি না, তখনই ক্ষমতায় যেতে পারবো যখন জনগণের সমর্থন পাবো। নেতাকর্মীদের সব কর্মকাণ্ড হচ্ছে বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিনে এমন হতে হবে যাতে জনগণ আপনার সঙ্গে থাকে, বিএনপির সঙ্গে থাকে। দলকে রক্ষা করা, সামনের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব সবার।
আপনাকে আপনার দায়িত্ব পালন করতে হবে। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। বাংলাদেশের জনগণের আস্থা বিএনপির ওপর আছে, এটি ধরে রাখার দায়িত্ব আপনার এবং আমাদের সবার। তারেক রহমান বলেন, দেশ সব মানুষের জন্য। গত কিছুদিন সমাজের কিছু ব্যক্তি সংস্কারের কথা বলছে। গত 5 মাস আগেও তারা বলেনি, কিন্তু বিএনপি 2 বছর আগে থেকেই বলছে। বিএনপি দেশের মানুষের কথা চিন্তা করে। 31 দফা তারই প্রমাণ। গত 3-4 মাস সংস্কারের যে কথা বলছে তার সবকিছুই 31 দফার মধ্যে রয়েছে। এই 31 দফা শুধু বিএনপির নয়, বাংলাদেশের পক্ষে গণতান্ত্রিক সব দলের। জ্যেষ্ঠ আইনজীবীদের মিশ্র প্রতিক্রিয়া। বহুল আলোচিত 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলার বিচারিক আদালতের রায় হাইকোর্ট অবৈধ ঘোষণা করায় জ্যেষ্ঠ আইনজীবীরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের ভাষ্য, দেশের ইতিহাসে এই বিচারিক আদালতে বিচার প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করে সব আসামিকে মুক্ত করা হয়েছে। কার অভিমত, এতে হতাহতরা বিচার বঞ্চিত হয়েছেন। আবার কেউ বলছেন, বিচারের ত্রুটি তুলে ধরে হাইকোর্টে সঠিক রায় দিয়েছেন। মামলার বাদীরা আপিল করতে পারেন, পাশাপাশি পুনঃতদন্ত এবং বিচারের আবেদনও করতে পারেন। রাষ্ট্রপক্ষ আপিল করতে পারে। হাইকোর্টই পুনঃতদন্ত ও বিচারের নির্দেশনা দিয়েছেন কিনা তা পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর বলা যাবে। পুনঃতদন্ত এবং বিচারের বিষয়ে বিশিষ্ট আইনজীবী ডক্টর শাহদ্দিন মালিক সমকালকে বলেন, ঘটনার 20 বছর পর প্রকৃত আসামি খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। রাজনৈতিক নেতা সহ সব আসামিকে হাইকোর্ট খালাস দিয়েছেন। অন্য আসামি থাকলে তাদের বিষয়ে চিন্তা করা যেত, কিন্তু এখন তো আর আসামি নেই, অর্থাৎ এখানেই মামলা শেষ। শাহদ্দিন মালিক বলেন, পশ্চিমা দেশে এমন মামলায় যারা খালাস পান তারা দীর্ঘ কারাবাসের জন্য রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি করেন। আমাদের দেশে ক্ষতিপূরণ চাওয়া ও পাওয়ার নজির নেই। এটা থাকলে ভবিষ্যতে শুধু রাজনৈতিক বিবেচনায় আসামি করে দোষী সাব্যস্তের প্রবণতা কমত। জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, মামলাটি শুরু থেকে রাজনীতিকরণ হয়েছে। তদন্তে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করেনি। হাইকোর্টের রায়ের পর এখন আর মামলার ভবিষ্যৎ নেই। মামলাটি এখানেই মরে গেল। তবে ক্ষতিগ্রস্তরা পুনঃতদন্তে আপিল বিভাগে আবেদন করতে পারবেন, রাষ্ট্রপক্ষ করতে পারবে। বেনিফিট পাবেন কিনা বলা দুষ্কর। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী MK রহমান বলেন, 21শে আগস্ট গ্রেনেড হামলা ছিল স্মরণকালের ভয়াবহ হত্যাকাণ্ড। এই ন্যাক্কারজনক ঘটনায় সারা বিশ্ব হতবাক হয়েছিল। বিচারিক আদালতে সবার সাজা হয়েছে, কিন্তু হাইকোর্ট সবাইকে খালাস দিয়েছেন। কিভাবে হলো, আশ্চর্য হলাম। কোন বিবেচনায় সব আসামি খালাস পেলেন বুঝতে পারছি না। সব ঘটনায় তো চাক্ষুষ সাক্ষী থাকে না। পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে আদালত রায় দেয়। এখন এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ এবং ক্ষতিগ্রস্তরা আপিল করতে পারেন। ফৌজদারি বিশেষজ্ঞ আইনজীবী আমিনুল গনি টিটো বলেন, 20 বছর আগে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে, এটা সত্য, কিন্তু কারা গ্রেনেড ছুড়েছে সঠিকভাবে তা এখনো বের করা হয়নি। সেই সময় তদন্ত অনেক গলদ ছিল, আইনি ত্রুটি ছিল। বিচারের সময় প্রসিকিউশন অনেক চেষ্টা করেছে, কিন্তু পুলিশি তদন্ত ভালো ছিল বলা যাবে না। মামলার প্রথম দিকে আমি আসামি আরিফ হাসান সুমনের আইনজীবী ছিলাম। পরবর্তী সময়ে তিনি আর মামলা চালাতে পারেননি। হাইকোর্ট সঠিক রায় দিয়েছেন মন্তব্য করে আমিনুল গনি বলেন, এই মামলার ভবিষ্যৎ নেই। আপিল করলেও খুব ভালো সুবিধা করতে পারবে বলে মনে হয় না। 21শে আগস্টের সমাবেশ মুক্তাঙ্গনে হওয়ার কথা ছিল। পুলিশি বাধায় কেন বঙ্গবন্ধু এভিনিউয়ে সমাবেশ হলো, এর সঠিক তদন্ত আজও হয়নি, যা করা উচিত ছিল। হাইকোর্টের রায় বলেন, সাক্ষীরা ঘটনার বর্ণনা করেছেন, কিন্তু কে গ্রেনেড নিক্ষেপ করেছেন তা কেউ সাক্ষ্য দেননি। কে গ্রেনেড দিয়েছে তা অভিযোগপত্রে নেই। আইনের ভিত্তিতে বিচারিক আদালতে বিচার হয়নি। এক সাক্ষীর সঙ্গে অন্য সাক্ষীর সঙ্গে কোনো সাক্ষ্যের সামঞ্জস্যতা নেই। লুৎফুজ্জামান বাবরের আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের বলেন, ভারত উপমহাদেশের 400 বছরের বিচারিক ইতিহাসে দ্বিতীয় জবানবন্দির ভিত্তিতে কাউকে সাজা দেওয়ার নজির নেই। 21শে আগস্ট গ্রেনেড হামলার 3 দিন পর হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ জয়নুল আবেদিনের একক নেতৃত্বে গঠিত হয়েছিল বিচার বিভাগীয় তদন্ত কমিশন। 1 মাস 10 দিনের তদন্ত শেষে 162 পৃষ্ঠার প্রতিবেদন দাখিল করা হয়। হামলার জন্য ভারতকে ইঙ্গিত করে এতে বলা হয়েছিল বিদেশি শক্তি জড়িত, যা সমালোচিত হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।